আমার স্টুডেন্টরা বা যারা নিয়মিত শোনেন শ্রোতা তারা কন্টিনিউয়াসলি আমাকে রিকোয়েস্ট করছেন বিভিন্ন টপিকসের উপরে। সেই ধারাবাহিকতায় আপনাদের রিকোয়েস্টে উচ্ছে ভ্যাট কর্তন, উচ্ছে কর বা ভ্যাট যেটা হচ্ছে কর্তনের উপরে, ভিডিএস এর উপরে প্রথম একটা জেনারেল নিয়ম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, একটা লেকচার দিয়েছিলাম। আজকে উচ্ছে কর্তনের নিয়ম, পণ্য এবং সেবার ক্ষেত্রে ডিফারেন্ট কোনো নিয়ম আছে কি নাই সেটা নিয়ে কথা বলবো। কর্তনকারী হচ্ছে যে ভার্সেস যার কাছ থেকে কাটা হয়, অর্থাৎ একজন হচ্ছে ভিডিএস কাটবেন, আবার যিনি প্রকিউরমেন্ট প্রোভাইডার বা সেলার উনিও কিন্তু ওনার কাছ থেকে কাটা হবে। ওনার কি কি করণীয় আছে? সো ভিডিএস কর্তনকারী যে টাকা কর্তন করেছেন, যেটা কেটে রেখেছেন, তা কতদিনের ভিতর জমা দিতে হবে? কাটার পরে কি কি করণীয় আছে? সরবরাহকারী যিনি এটাকে সেল করলেন বা প্রোভাইড করলেন, প্রকিউরমেন্ট প্রোভাইডার, তার করণীয় কি? এর সঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো, যে যিনি ভ্যাট ভিডিএস কাটছেন উনি আপনাকে 6.6 দিয়ে দিবেন। এই 6.6 সার্টিফিকেট না পেলে কিন্তু যার কাছ থেকে কাটা হচ্ছে উনি কিন্তু 9.1-এ সমন্বয় করতে পারবেন না। অতএব এটা পেতে হবে, এটা ইম্পর্টেন্ট। কতদিনে পেতে হবে, কতদিন না পেলে তামাদি হয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে যে কথাটা এর সঙ্গে সঙ্গে বলতে চাই, এইটার সঙ্গেই যে ইস্যুটা চলে আসে সেটি হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে যে ভিডিএস ফর প্রোডাক্ট। প্রথমে হচ্ছে যে ভিডিএস ফর প্রোডাক্ট, আমরা প্রোডাক্টের ক্ষেত্রে মানে পণ্যের ক্ষেত্রে কি কি হবে অ্যাজ পার ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 অ্যান্ড রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশনস কি কি আছে। সো এখানে আমি দুটো ভাগ করতে চাচ্ছি। প্রথম ভাগটা আপনারা খেয়াল করেছেন যে প্রথম ভাগটা আমরা বলছি যে আমরা এখানে প্রথম ভাগটায় বলতে চাচ্ছি যে আপনার অপশন ওয়ান বলছি। অপশন ওয়ানে কি বললাম? অপশন ওয়ানে বললাম হচ্ছে ইফ মূসক 6.6 ইজ ইস্যুড বাই সেলার, সেলার অথবা প্রকিউরমেন্ট প্রোভাইডার যিনি সেল করছেন উনি যদি 6.6 ইস্যু করেন, তাহলে দেখেন এখানে আবার তিনটা অপশন 1 A B C করেছি। সেটা কিরকম? ইফ মূসক 6.3 ইস্যুড বাই দ্য ম্যানুফ্যাকচারার, যদি ম্যানুফ্যাকচারার ইস্যু করে তাহলে কোনো ভ্যাট হবে না, হবে না, হবে না। অর্থাৎ আপনি সেটা উনি 15%-এ করুক স্ট্যান্ডার্ড রেটে অথবা রিডিউস রেটে করুক, এটা কোনো ইস্যু না। ম্যানুফ্যাকচারার যদি আপনাকে মূসক চালান ইস্যু করে তাহলে আপনি ভ্যাট কাটতে পারবেন না। হ্যাঁ, আগের দিনে আমরা উচ্ছে কর্তনকারী সত্তার কথা বলেছিলাম, প্রাইভেট পাবলিক ওপিসি কোম্পানি লিমিটেড কোম্পানি, যেটা ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স এবং হচ্ছে যে নন ব্যাংকিং ইন্স্যুরেন্স, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এর সঙ্গে বলেছিলাম যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর আন্ডারে এনজিও অ্যাফেয়ার্স, সমাজ কল্যাণ, তারপর বলেছিলাম স্থানীয় সরকার, তারপর বলছিলাম গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, স্বায়ত্তশাসিত এইসব প্রতিষ্ঠানগুলোর কথা বলেছিলাম যে তারা হচ্ছে আপনার ভিডিএস কাটবেন। তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারার, যদি একজন ম্যানুফ্যাকচারার এবং সেই ম্যানুফ্যাকচারার যদি আপনাকে চালান দিয়ে থাকেন তাহলে আপনি এটা আসলে কাটতে পারবেন না। সেকেন্ড ছিল হচ্ছে দেখেন, ইফ ইফ 6.3 ইজ ইস্যুড, হ্যাঁ, অ্যাট 15% রেট ইস্যুড বাই বাই আদার ম্যানুফ্যাকচার, আদার দেন ম্যানুফ্যাকচার, অর্থাৎ ম্যানুফ্যাকচারার না, উনি নন ম্যানুফ্যাকচারার, উনি হচ্ছে নন ম্যানুফ্যাকচারার, উনি ম্যানুফ্যাকচারিং করেন না, উনি প্রকিউরমেন্ট প্রোভাইডার বা উনি অন্য কারোর থেকে আপনার হচ্ছে প্রোডাক্ট নিয়ে আপনাকে দিয়েছেন। এরকম যদি হয় যে নন ম্যানুফ্যাকচারার বাট স্টিল নন ম্যানুফ্যাকচারার, কিন্তু উনি হচ্ছে আপনাকে আপনার 15% রেটে দিছে, খেয়াল করেন এই 15% রেটটা দেওয়া ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 15% রেটে আপনাকে দেয়া হলো, বাট এটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারার, তাহলেও আপনি ভ্যাট কাটতে পারবেন না, বিডিএস কাটতে পারবেন না। অর্থাৎ আপনার প্রথমে বললাম ম্যানুফ্যাকচারার যে কোনো রেটেই মূসক চালান ইস্যু করুক না কেন আপনি ভ্যাট কাটতে পারবেন না বা কাটার প্রয়োজন নেই। সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারার ছাড়া নন ম্যানুফ্যাকচারার, যেটা বললাম নন ম্যানুফ্যাকচারার যদি হয়, তারাও যদি আপনার মূসক ইস্যু করে এবং মূসকটা রেট যদি 6.3 ইস্যু করে এবং রেট যদি স্ট্যান্ডার্ড রেটে হয় তাহলে আপনি বিডিএস কাটবেন না। এখন কোশ্চেন হচ্ছে ইফ, খেয়াল করেন, ইফ 6.3 6.6 মানে ইস্যু করছে অ্যাট লোয়ার দেন বা লেস দেন লোয়ার দেন 15%, লোয়ার দেন 15% যদি হয়, 15% লোয়ার দেন কাটতেছে, এবং সেটা কত? সেটা 10 হতে পারে, 7.5, 5 বা স্পেসিফিক রেট হইতে পারে, বাই এ নন ম্যানুফ্যাকচারার। এই যে নন ম্যানুফ্যাকচারার বললাম, আদার দেন ম্যানুফ্যাকচারার, নন ম্যানুফ্যাকচারার যদি হয়, হ্যাঁ, এবং উনি যদি আপনার উনি নন ম্যানুফ্যাকচারার যদি হন
এবং উনি যদি আবার এটাকে রিডিউস রেটে কাটেন তখন কিন্তু এইটাকে আপনার ভিডিএস কাটতে হবে হবে হবে। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফর আস, যে আপনার নন ম্যানুফ্যাকচারার যদি হয়, ম্যানুফ্যাকচারিং করেন নাই, আবার নন ম্যানুফ্যাকচারার অ্যাজ ওয়েল অ্যাজ উনি আবার কি করলেন, উনি নন ম্যানুফ্যাকচারার সঙ্গে সঙ্গে আবার নতুন করে উনি হচ্ছে রিডিউস রেটে কাটছেন, অর্থাৎ 15%-এর নিচে, লোয়ার দেন 15%, 7.5 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, স্পেসিফিক রেট হতে পারে, যেমন 2.5 বা 2.4 যেটা আছে, এরকম রেট যদি হয় তাহলে সে ভিডিএস কাটবে। তাহলে এটা অপশন 1 আমরা পেয়ে গেলাম, যদি হচ্ছে 6.3 ইস্যু করে। এখন ধরেন 6.3 ইস্যু করে নাই, এইখানে দেখেন যে 6.3 ইস্যু করে নাই, এমন যদি হয় যে 6.3 আপনার হচ্ছে ইস্যু মানে করে নাই, নো, ইফ দেয়ার ইজ নো, এই যে নো, ইফ দেয়ার ইজ নো, মানে 6.3 ইস্যু করে নাই, এরকম ক্ষেত্রে যদি সেই সকল পণ্য আপনার হচ্ছে ফার্স্ট শিডিউলে অন্তর্ভুক্ত থাকে তাহলে বিডিএস হবে না। অর্থাৎ আমরা জানি ফার্স্ট শিডিউলে আপনার এক্সাম্পশন দেয়া আছে, এই ফার্স্ট শিডিউলে এক্সাম্পশন প্রাপ্ত যদি কোনো প্রোডাক্ট আপনার যদি ইস্যু করে, মানে প্রোডাক্ট আপনি প্রকিউরমেন্ট রিসিভার হিসেবে, অর্থাৎ উৎসে কর্তনকারী সত্তা হিসেবে আপনি রিসিভ করেছেন, ঠিক আছে, আপনি রিসিভ করেছেন কিন্তু সেটা ইয়ে হয় নাই, কি হয় নাই, এই রিসিভ করেছেন বাট সেটার এগেনস্টে আপনার কোনো মূসক দেয়নি, কিন্তু প্রোডাক্টগুলো ফার্স্ট শিডিউল আছে, তাহলে কোনো ভিডিএস হবে না, হবে না, হবে না। সো দ্যাট ইজ দ্য রুল। বাট যদি আপনার আপনি মূসক ইস্যু করে নাই, আপনার যিনি সেটা আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারার হোক অথবা নন ম্যানুফ্যাকচারার হোক, উনি মূসক ইস্যু করেন নাই এবং প্রোডাক্টগুলো হচ্ছে আপনার মূসক ইস্যু করেন নাই এবং প্রোডাক্টগুলো ফার্স্ট শিডিউলে নাই, এরকম ক্ষেত্রে আমি বলবো আমরা যে সেক্ষেত্রে কি হবে, তাদের অবশ্যই তাদের হচ্ছে ভিডিএস কাটতে হবে। তাহলে ভিডিএস কাটতে হবে যদি এমন হয় যে মূসক ইস্যু করা হয় নাই এবং ফার্স্ট শিডিউলে নেই, এরকম প্রোডাক্টের ক্ষেত্রে অবভিয়াসলি মূসক কাটতে হবে। আর এখানে বললাম যে আদার দেন ম্যানুফ্যাকচারার যারা হচ্ছে প্রকিউরমেন্ট প্রোভাইডার বলে, তারা যদি হচ্ছে লোয়ার রেটে মূসক করে তাহলে হচ্ছে আপনার বিডিএস কাটতে হবে। সো এই দুটা জিনিস আমরা দেখলাম প্রোডাক্টের ক্ষেত্রে, এটা ভেরি মাচ ক্লিয়ার। আপনারা আরেকবার দেখে নিন ভিডিওটা। এবার আসেন সার্ভিসের ক্ষেত্রে। সার্ভিসের ক্ষেত্রে একটা একটা এসআরও আছে, এটা হচ্ছে এসআরও নাম্বার হচ্ছে 240। তো আমরা যদি এই 240টা যদি আপনাদেরকে দেখাই তাহলে আশা করি যে আমার মনে হয় যে আপনাদের হচ্ছে উপকার হতে পারে, যে 240 যদি আমরা দেখাই তাহলে আমার আমার ধারণা যে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে, যে 240টা আমরা একটু দেখিয়ে নিতে চাচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। 240টা একটু ওপেন করছি আমি, এখানে আমার করা আছে এসআরও টু টু আপনার 240। তাহলে 240টা যদি আমরা আবার আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখবেন যে 240, ইয়েস 240। তো 240তে আমরা কি দেখতে পেলাম, এখানে দেখেন এটা হচ্ছে 2021 সালের 29 জুনের ইস্যু করা, এটাকে আপনার এসআরও 240। এখানে আপনি দেখবেন যে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012 সালের 47 আইনের ধারা 135, ধারা 49 এবং 127-এর কর সহিত মানে একসাথে পড়তে হবে। প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করছে। কি কি বিধিমালা? আপনি উৎস কর্তনকারী সত্তা দেয়া আছে কারা, ফর্ম কি, এরপরে একটা লিস্ট দেয়া আছে, এখানে 43টার মতো একটা লিস্ট আছে। এই 43টা সমধায় ইয়াস 43টা, এই 43টার ক্ষেত্রে সার্ভিসে ভ্যাট কাটতে হবে হবে হবে। অর্থাৎ এই যে কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে পণের বিনিময়ে করযোগ্য মেরামত সার্ভিসিং, ইজারাদার, অডিট এবং অ্যাকাউন্টিং ফার্ম, যোগানদার, প্রকিউরমেন্ট প্রোভাইডার, ক্রেডিটিং এজেন্সি, এরকম স্পন্সরশিপ সেবা যদি কেউ দেয়, এরকম ক্ষেত্রে আপনাকে এই যে দেখালাম একটু আগে, যে আপনাকে 240 এছাড়াও 240 2021 সালের 29 জুনের আন্ডারে যদি কোনো আপনার থাকে, সেটাকে আপনি অবভিয়াসলি আপনাকে কাটতে হবে। সো এখানে আপনি দেখতে পারলেন যে যদি আপনার এইটা এছাড়াও হচ্ছে আপনার 240-এর আন্ডারে যে 43টা সার্ভিস আছে, 43 সার্ভিস, এই 43 সার্ভিসেস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিএস কাটতে হবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে? এটা আপনি দেখতে পেলেন, যেটা আপনাকে কাটতে হবে, এটা আপনি জানলেন, ঠিক আছে? আর আরেকটা ক্ষেত্রে কি আছে দেখেন, আরেকটা ক্ষেত্রে আছে হচ্ছে যে আপনার ইফ কি বলছে, যে ইফ আপনার অপশন টুতে বলছি যে নট ইনক্লুড ইন দ্য এসআরও, এই যে 240 নম্বর এসআরও তে কিন্তু নাই,
240 নম্বর এসআরওতে নাই, এটা আপনি বলতে পাচ্ছেন যে 240 নম্বর এসআরওতে নাই। খেয়াল করেন 240 নম্বর এসআরওতে নাই, কিন্তু আপনার ইফ মূসক চালান 6.3 ইজ ইস্যুড বাই দা সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ, যদি সার্ভিস প্রোভাইডার যদি ইস্যু করে, ধরেন আমি কি বললাম কথাটা, আপনার কথাটা বললাম এরকম, ইফ মূসক চালান 6.3 ইজ ইস্যুড বাই দা সার্ভিস প্রোভাইডার, তাহলে কোনো আপনার ভিডিএস করতে হবে না, নো ভিডিএস, হ্যাঁ, নো ভিডিএস, আপনাকে কোনো ভিডিএস প্রয়োজন হবে না। বাট বাট খেয়াল রাখতে হবে, যদি নো 6.3, কোনো 6.3 ইস্যু করে নাই, আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডার 6.3 ইস্যু করে নাই, এবং এটা আবার 140-এর 240-এর আন্ডারে থাকলে তো আপনাকে করতেই হবে, 240-এর আন্ডারে 43 সার্ভিস করতেই হবে, কিন্তু 240-এর আন্ডারে নাই, কিন্তু তারা হচ্ছে আপনার 6.3 ইস্যু করেনি, এরকম ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভিডিএস অবশ্যই অবশ্যই করতে হবে। সো দিস ইজ দ্য জেনারেল রুল ফর টুডে। এটা পার্ট 2, এরপর পার্ট 3-তে আমি আরো ডিটেইলে আপনাদের উপর ডিসকাস করবো, আপনাদের জানার জন্য। থ্যাংক